কোরআন এমন একটা বই যা নিয়ে হাজারো বছর ধরে আলোচনা চলছে, কিন্তু প্রশ্ন হলো এটা পড়ার সঠিক উপায়টা কি? যে কোনো গভীর আলোচনায় যাওয়ার আগে কিন্তু একটা পরিষ্কার পদ্ধতি থাকা খুবই জরুরি। চলুন আজ আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করি। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না? বই একটাই, কিন্তু সেটা থেকে যে কত রকমের ব্যাখ্যা বের হয়ে আসছে তার কোনো শেষ নেই। এমনকি একই ঘরানার চিন্তাবিদদের মধ্যেও দেখবেন অনেক বিষয় মতের অমিল। তো এর কারণটা কি হতে পারে? মূল বক্তার মতে এই যে এত ভিন্নতা, এর আসল কারণ হল একটা গোছানো সামঞ্জস্যপূর্ণ পদ্ধতির অভাব। তার মানে একটা সঠিক বোঝাপড়ায় পৌঁছানোর চাবিকাঠিটা আসলে বইয়ের ভিতরে না, বরং সেটা পড়ার পদ্ধতির মধ্যেই লুকিয়ে আছে। তাহলে মূল সমস্যাটা কি দাঁড়াচ্ছে? এই যে এত রকম পরস্পর বিরোধী ব্যাখ্যা, এর ভিড়ে পুরো ব্যাপারটা একটা গোলকধাঁধার মতো মনে হয়। আর এই গোলকধাঁধা থেকে সঠিক রাস্তা খুঁজে বের করাটা তো প্রায় অসম্ভবই লাগে। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ইন্টারেস্টিং। বক্তা নিজেকে কোনো বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিচ্ছেন না, বরং বলছেন তিনি কোরআনের একজন ৫ বছর বয়সী ছাত্র। তার মানে তিনি তার এই ৫ বছরের পড়াশোনার উপর ভিত্তি করে একটা ব্যক্তিগত ফ্রেমওয়ার্ক আমাদের সামনে তুলে ধরছেন, যা কিন্তু ফাইনাল কিছু না, বরং সময়ের সাথে সাথে আরও উন্নত হচ্ছে। তো চলুন এবার এমন কিছু ইউনিভার্সাল বা সার্বজনীন নিয়মের দিকে নজর দেয়া যাক, যেগুলো শুধু কোরআন নয়, যে কোনো জটিল টেক্সট বুঝতে আমাদের সাহায্য করতে পারে। একটা শক্তিশালী পদ্ধতি বানানোর জন্য এই ৫টা ধাপ খুব জরুরি। প্রথমত, বিশ্লেষণটা করতে হবে বাইরে থেকে, একদম নিরপেক্ষভাবে। দ্বিতীয়ত, নিজের মনের মধ্যে কি কি পক্ষপাত বা বায়াস কাজ করছে সে ব্যাপারে একদম সৎ থাকতে হবে। এরপর একটা নির্দিষ্ট অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা কাঠামো বেছে নিতে হবে। চতুর্থত, সেই কাঠামোটাতেই লেগে থাকতে হবে, যাতে বিশ্লেষণে একটা ধারাবাহিকতা থাকে। আর সবশেষে মনটাকে খোলা রাখতে হবে, মানে নতুন কিছু জানলে যেন আমরা আমাদের আগের বোঝাপড়াটা বদলাতে পারি। এখানে দেখুন, দুটো অ্যাপ্রোচের মধ্যে আকাশ পাতাল তফাত। একটা হলো সার্কুলার রিজনিং বা চক্রাকার যুক্তি, মানে এই বইটা সত্যি কারণ বইটা নিজেই বলছে সে সত্যি, এর বাইরে কোনো প্রমাণ নেই। আর অন্যদিকে আছে একটা শক্তিশালী পদ্ধতি যা বাইরের নিরপেক্ষ জ্ঞান আর টুলস ব্যবহার করে বইয়ের ভেতরের কথাগুলোকে যাচাই করে। যে কোনো পদ্ধতি ব্যবহারের আগে সবচেয়ে জরুরি ধাপ হল আয়নার সামনে দাঁড়ানো, মানে পাঠক হিসেবে নিজের ভেতরের ধারণা বা পক্ষপাতগুলো কি সেগুলোকে আগে চিনে নেওয়া। চলুন কয়েকটা উদাহরণ দেখি। যেমন কেউ যদি বাইবেলের গল্প বা পুরনো দিনের কোনো বৈজ্ঞানিক ভুল ধারণা, ধরুন ফ্ল্যাট আর্থ থিওরি, এসব বিশ্বাস করেন, তাহলে তিনি কুরআনের আয়াতেও সেগুলোরই ছায়া খুঁজবেন। একইভাবে যারা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করেন, তারা হয়তো প্রত্যেকটা কথার পেছনে কোনো গোপন রহস্য খুঁজে বেড়াবেন। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আত্মসচেতনতা ছাড়া একজন পাঠক আসলে নতুন কিছু শেখেন না, তিনি কেবল সেটাই খুঁজে পান যা তিনি আগে থেকেই নিজের মনে পুষে রেখেছিলেন। তার পুরনো ধারণাগুলোই শুধু আরও শক্ত হয়। বেশ, আমাদের এই বায়াস বা পক্ষপাতগুলো চেনার পর এবার আসা যাক আসল টুলকিটের দিকে, মানে কি কি সরঞ্জাম ব্যবহার করে একটা যৌগিক বিশ্লেষণ করা যেতে পারে। এই পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ধারণা হল মাফহুম আর মানা। সহজ করে বললে, মাফহুম হল একটা শব্দের মূল ডিএনএর মতো, যা কখনো বদলায় না, আর মানা হল সেই শব্দের নির্দিষ্ট অর্থ, যা কনটেক্সট বা প্রেক্ষাপটের সাথে সাথে পাল্টে যায়। যেমন ধরুন, আগুন শব্দটার মাফহুম হল দহন, কিন্তু এক জায়গায় এর মানা হতে পারে বিপদ, আবার অন্য জায়গায় হতে পারে উৎসাহ। এই পদ্ধতির একটা মূল ভিত্তি হল এই বিশ্বাস যে কোরআনের প্রত্যেকটা শব্দের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। এখানে অকারণে কোনো শব্দ ব্যবহার করা হয়নি, কারণ বক্তার মতে যদি একটা শব্দও অপ্রয়োজনীয় হতো তবে তা কোনো নিখুঁত সত্তার কাজ হতে পারত না। আরেকটা জরুরি কথা হল, এর গভীর অর্থ বুঝতে হলে কিন্তু সক্রিয় মানসিক পরিশ্রম দরকার, একটা নির্দিষ্ট লেভেলের চিন্তাভাবনার ক্ষমতাও প্রয়োজন। শুধু সরসরিভাবে বা প্যাসিভলি পড়ে গেলে এর আসল অর্থ বোঝা সম্ভব না। আর বক্তার মতে একটা অনুবাদ কিন্তু কখনোই কোরআন নয়। যে কোনো অনুবাদ আসলে অনুবাদকের ব্যক্তিগত এবং সীমিত বোঝার একটা প্রতিফলন মাত্র। এটা কখনোই মূল টেক্সটের গভীরতা আর সূক্ষ্মতাকে পুরোপুরি ধরতে পারে না।
এখানে কনটেক্সট বা প্রেক্ষাপট বোঝাটা খুবই জরুরি। বক্তা এমনকি এটাও বলেছেন যে কোরআনে অবিশ্বস্ত বর্ণনাকারীও থাকতে পারে। তার মানে বইটাতে যা কিছু বলা হয়েছে তার সবই কিন্তু সত্যি বলে ধরে নেওয়া যাবে না। যেমন ধরুন, যখন শয়তানের কোনো উক্তি তুলে ধরা হয়, সেটাকে তো আর সত্যি হিসেবে নেওয়া যায় না, তাই না? তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? এই যে পুরো পদ্ধতিটা, এটা কিন্তু পাথরে খোদাই করা কোনো নিয়ম নয়, বরং এটাকে একটা জীবন্ত আর গতিশীল প্রক্রিয়া হিসেবে দেখতে হবে। এই স্লাইডটা খুব চমৎকারভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। এই পদ্ধতিটা হলো ভার্সন 1.0। এটা কোনো শেষ কথা নয়, বরং একটা শুরু, যা নতুন জ্ঞান আর অভিজ্ঞতার সাথে সাথে সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত হবে, বিকশিত হবে। শেষ পর্যন্ত একটা মডেল তখনই সফল যখন বইয়ের ভেতর থেকে পাওয়া জ্ঞানটা আমাদের বাইরের বাস্তব জীবনে প্রতিফলিত হতে শুরু করে। যা কিছু বই থেকে শেখা হচ্ছে তা যদি বাস্তব জীবনে কাজে লাগানো যায়, তবেই তো সেই মডেলটা সফল, তাই না? তাহলে সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। আমাদের ব্যক্তিগত পক্ষপাত আর দৃষ্টিভঙ্গি যদি পড়ার অভিজ্ঞতাকে এতটাই প্রভাবিত করে, তবে আমরা কি আসলেই গ্রন্থটি পড়ছি, নাকি আয়নার মধ্যে কেবল নিজেদেরই প্রতিছবি দেখছি?